ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা।
আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি।
তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। যাক, আপনারা শুনলেন যে বিগত দিনে যে মানুষগুলো এসেছিল তারা কতটা ভালো আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের মুখ থেকে তাদের যে সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। কারণ আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেই সকল মানুষগুলো কিন্তু অবশ্যই ভালো জায়গা পাবে। তাই আগামী যে নির্দিষ্ট তিথি, সেই তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, শিবরাত্রির তিথি। প্রত্যেকটা মানুষের তাদের কিন্তু চলাফেরা, তাদের আচার ব্যবহার, তাদের লাইফস্টাইল
একটু ভিন্ন টাইপের হয়। এর হওয়ার কারণ জানবেন যে আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহের অবস্থান রয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের লাইফস্টাইল বা আমাদের চলাফেরা, আমাদের আচার ব্যবহার, আমাদের লাইফ বলুন চরিত্রগত জায়গা ডিফারেন্স তৈরি হয়। তাই এখানে একটা জিনিস জানবেন যে এই যে 27টা নক্ষত্র বললাম, 12টা রাশি বললাম, 9টা গ্রহ বললাম, এই 9টা গ্রহের মধ্যে যেমন 2টো ছায়া গ্রহ রয়েছে, তার মধ্যে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রহ রয়েছে। যেটা পৃথিবীর নিকটতম গ্রহ একটা, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। তাই আমরা পৃথিবীবাসী, তাই পৃথিবীর প্রত্যেকটা জীবের ওপর সেই মঙ্গল গ্রহের একটা ডিরেক্ট প্রভাব রয়েছে। সেই মঙ্গল গ্রহের প্রভাবে আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন দেখা যায়। মঙ্গল অ্যাকচুয়ালি আমাদের যে গ্রহটা, তার নেটাল চার্ট অনুযায়ী তার নির্দিষ্ট কানেকশন থাকে। সেটা হচ্ছে নেটাল চার্টের লগ্ন বা মেষ রাশি এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি। কিন্তু শুধু এখানে এই মঙ্গলটাই মেন বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে শুধু মঙ্গলকে নিয়েই না। কারণ আপনারা অনেকে শুনেছেন যে মাঙ্গলিক দোষ, যেটার কারণ হচ্ছে ওই মঙ্গল গ্রহ। কিন্তু আজকে কিছু বিষয় নিয়ে আমরা বলবো যেটা শুধু মাঙ্গলিক দোষ কারণে হয় না। যেটা হয় বা যেটা যোগ, যেটাকে বলা হয় বৈধব্য যোগ। এই বৈধব্য যোগ শুধু মাঙ্গলিক দোষ থাকলেই যে হবে তা না। বৈধব্য যোগের কানেকশন সেক্ষেত্রে অন্যান্য গ্রহের কানেকশন থাকলেও সেখানে বলা হয় যে তার বৈধব্য যোগ আসতে পারে। অর্থাৎ বৈধব্য যোগ বলতে তার বিবাহের পর তার স্বামী ত্যাগ করা, বা বিবাহের পর তার স্বামী দেখা গেল যে অন্য সঙ্গে মিশে যাওয়া, বা অন্য কোনো চারিত্রিক জায়গার থেকে সমস্যা তৈরি করা, বা দেখা গেল বৈধব্য যোগ বলতে তার জীবনে যে স্বামী পেয়েছিল সেই স্বামী ত্যাগ করা। অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে ডিভোর্স বলুন বা একাধিক বিবাহ বলুন বা এই ধরনের কানেকশন। তাহলে এই জায়গাগুলো তার জন্মছকে কখন থাকে, কিভাবে কানেকশন পায়, এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এই নির্দিষ্ট যে যোগগুলো আছে বলেই যে আপনার জীবনে হতাশা আসবে তাও নেই, কারণ এগুলোর নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা যায়। প্রতিকার প্রতিবিধান এবং নক্ষত্র কানেকশনের অনুযায়ী যদি আপনি সঠিক যে আপনার যে চলাফেরার জায়গা, অর্থাৎ যেটাকে বলা হয় প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, সেটা যদি আপনি পান তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো ফল পাবেন। আমি বারবার এটাই বলে থাকি এবং এটাই অনেক মানুষ নিয়ে তারা আজকে ভালো জায়গায় রয়েছে। দেখুন, প্রথম অবস্থায় আমাদের বিবাহ সম্পর্কিত যে বিষয়টা ইন্ডিকেশন করে সেটা হচ্ছে আমাদের সপ্তম ভাব থেকে। তাই সপ্তম ভাব যার সঙ্গে বিবাহ হচ্ছে বা লাইফ পার্টনার কেমন হবে সেটাকে ইন্ডিকেশন করে। এটা একটা পার্ট এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য পার্ট রয়েছে, কারণ বিবাহ সম্পর্কিত ব্যাপারটা দুটো পরিবারের মধ্যে একটা বন্ধন। তা দুটো পরিবারের যে কানেকশন, কখনো সে চতুর্থর কানেকশন দেয়, কখনো দ্বাদশের কানেকশন দেয়, কখনো অষ্টমের কানেকশন দেয়, কখনো দ্বিতীয়ের কানেকশন দেয়। এগুলো প্রত্যেকটা কানেকশনের উপর বেস করে কিন্তু পরিবারের কানেকশন তৈরি হয় এবং কতটা ভালো হবে কতটা খারাপ হবে। কিন্তু যেহেতু বৈধব্য যোগ, অর্থাৎ স্বামী ত্যাগ হবে কিনা, তার ওয়াইফ ত্যাগ করবে কিনা তাকে, তাহলে এই যে কানেকশনটা যদি সপ্তম ভাব পীড়িত হয় তাহলেই জানবেন এই বৈধব্য যোগ ভীষণভাবে কার্যকরী হয়ে যায়। তাই সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, আপনার যার সঙ্গে বিবাহ হবে সে অ্যাকচুয়ালি কতটা ভালো মনের মানুষ, ভালো মানুষ, সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছকে সপ্তম ভাব যদি পীড়িত হয়, কেমন পীড়িত? অনেক সময় রাহু যুক্ত থাকে, অনেক সময় কেতু যুক্ত হয়ে যায়, অনেক সময় রবি কিন্তু সেখানে কানেকশন পেয়ে যায়, আবার কখনো কখনো শুক্রের কানেকশন পায়, কখনো কখনো বুধের কানেকশন পায়, কখনো কখনো দেখা গেল যে এমন কিছু গ্রহ যেটা মঙ্গল বলেন, যেটা মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যায়। তাহলে এগুলোর কিন্তু কানেকশনের উপর বেস করে সেই বৈধব্য যোগ তৈরি হয়ে যায়। অর্থাৎ দেখা গেল রবি অবস্থান করছে, সেখানে শনির দৃষ্টি রয়েছে, তাহলে সেই যে যোগটা সেখানে কিন্তু অশুভ কানেকশন পেয়ে গেল এবং সেটা পরবর্তীতে জীবনে কিন্তু হতাশার জায়গা নিয়ে আসবে এবং এই ধরনের কানেকশন দেবে।
অনেক সময় দেখা গেল বৃহস্পতি আপনারা খুব শুভ গ্রহ বলেন, কিন্তু সেই বৃহস্পতির অবস্থান থাকলেও সেই সকল জাতক জাতিকার বৈধব্য যোগ তৈরি হয়, কারণ তারা একই ছাদের নিচে থাকতে চায় না। দুজনের মধ্যে একটা ইগো টাচেল কাজ করে, দুজনের মধ্যে একটা যে দুজনেই আমি বেশি জানি, এই যে প্রবণতা তাদের মধ্যে হতাশার জায়গা নিয়ে আসে এবং তাদের মধ্যে তাদের লাইফ পার্টনারের যে অ্যাডজাস্টমেন্ট সেটা থাকে না। তাহলে এই বৈধব্য যোগ। আবার কখনো কখনো দেখবেন যে একটা অশুভ কানেকশন পেয়ে গেছে, অর্থাৎ তার পঞ্চমে শুক্রর কানেকশন পেয়ে গেছে, তাহলে তার বিবাহ হয়েছে, দেখা গেল বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে। তাহলে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক তাদের এক সময় গিয়ে দেখা গেল যে এই বৈধব্য যোগের সঙ্গে কানেকশন পেয়ে যাবে, অর্থাৎ তাদের পরবর্তী টাইমে দেখা গেল ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এইখানে এই দুটো জন্মছকের কানেকশন যদি কানেক্টেড ঠিক মতো না আসে, তাহলে জানবেন যে সেই জাতক জাতিকার কিন্তু পরবর্তী টাইমে ডিভোর্স হয়ে যাবে এবং সেটা অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে। তাহলে অনেক সময় দেখবেন যে একটা ছন্ন ছড়া দোষ তাদের ক্ষেত্রে বৈধব্য যোগের জায়গা নিয়ে আসে, কারণ তার মধ্যে এমন কিছু রাগ জেদ কাজ করে, সেটা অশুভত্ব কানেকশন দেয়। এবং মঙ্গলের যদি তার চতুর্থ ভাব, মঙ্গলের থেকে চতুর্থ ভাবে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে সেটা অবশ্যই বৈধব্য যোগের শিকার হয়। এবং দেখা গেল যে বিবাহের পর দেখবেন যে অনেক জাতক জাতিকার আছে যে এমন কিছু কানেকশন রয়েছে বৃহস্পতির সঙ্গে বা মঙ্গলের সঙ্গে বা শনির সঙ্গে বা রাহুর সঙ্গে, যে কানেকশনগুলো কানেক্টেড হয়ে গেলে এবং সেক্ষেত্রে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার যদি সেই দশা সেই গ্রহের ওপর দিয়ে চলে, তাহলে দেখবেন যে হঠাৎ করে তার লাইফ পার্টনার হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে তার লাইফ পার্টনার এত মাথা গরম করে ফেলছে, সে একটা তার মধ্যে একটা সুইসাইড প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার দেখা গেল এমন কিছু তার অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, সে কিন্তু নিজেকে ঠিক রাখতে পারছে না। তাহলে এগুলো কিন্তু তৈরি হয়, জানবেন যে তার জন্মছকে, অর্থাৎ তার অপোজিট যিনি আছেন, অর্থাৎ তার সেখানে বলবো যে তার হাজবেন্ডের থাকলে পরে তার ওয়াইফের ওপর এই প্রভাবটা তৈরি হচ্ছে। তাহলে এগুলো জানবেন যে একটা বৈধব্য যোগের কানেকশন, যেটা আপনার জীবনে থাকলে পারে জানবেন যে হতাশা বা এই একটা সময় না একটা সময় ডিভোর্সের জায়গা তৈরি হবে। যাতে এই জায়গাটা না আসে, জীবনে অনেক ধরনের সমস্যা রয়েছে, সমস্যার শেষ হয় না। মানব জীবনে আপনার সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা অতিবাহিত করে ধীরে ধীরে আপনি যখন আগিয়ে যেতে পারবেন এবং সেই আগিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে, তখন আপনি যে আনন্দটা উপভোগ করবেন সেটা কিন্তু পুরোটাই অন্য রকম। তাই সেই জায়গাটা, সেই পাওয়ারটা নেওয়ার জন্য কিন্তু এই শিবরাত্রির তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা আজকের আমি আলোচনায় করছি যে আগামী দিনের যে শিবরাত্রির তিথিটা রয়েছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন, এবং এই বিষয় নিয়ে আমি বহু এপিসোড করেছি, আলোচনা করেছি, কারণ এই নির্দিষ্ট তিথিতে কারণ শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এবং এই নির্দিষ্ট তিথিতে সেই জন্য মেয়েরা দেখবেন যে তারা যাদের বিবাহ হয়নি তারাও কিন্তু শিব পার্বতীর এই শিবরাত্রি পালন করে থাকেন, নিষ্ঠার সঙ্গে পালন করেন। তাদের পরবর্তী জীবন, তাদের পরবর্তী জীবনের সংসার, সুখ শান্তি, স্বামী প্রত্যেকে যেন সুখে শান্তিতে থাকতে পারে, তাদের জন্য সন্তান, অর্থাৎ মাতৃত্বের যে জায়গা, অর্থাৎ প্রত্যেকটা মেয়ের কিন্তু সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে মাতৃত্ব স্থান, অর্থাৎ তার সন্তানের জায়গা। সেই সন্তান যদি সেই সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করে এবং আগামী দিনে তার ভালো জায়গায় নিয়ে যেতে পারে, সেটাও কিন্তু সেই মেয়ের ভবিষ্যতের চিন্তা, সেই ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ যাতে তার সঠিকভাবে হয়, তার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি মেনে তারা কিন্তু শিবরাত্রি পালন করে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আজকে শুধু মেয়েরাই করে না, কিন্তু প্রত্যেক মানুষ দেখবেন যে সেখানে ছেলেরাও কিন্তু অংশগ্রহণ করছে, এবং ছেলেরা বহুত প্রচলিত বিভিন্ন জায়গায় কিন্তু ছেলেরাও আজকে কিন্তু এই শিবরাত্রির তিথি পালন করছেন এবং নিষ্ঠার সঙ্গে। কারণ এখানে যে তাদের নিজের যে নির্দিষ্ট কেরিয়ার, তাদের নির্দিষ্ট যে স্বপ্ন পূরণ, তাদের নির্দিষ্ট যে হয়তো এমন একটা কিছু বারংবার সে
বিভিন্ন সেক্টরে পরীক্ষার জন্য, অর্থাৎ যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় দিচ্ছে, কিন্তু সাকসেস পাচ্ছে না, তাহলে সেখানে কোনো সমস্যা নিশ্চয়ই আছে। কারণ আমি আবার বলি যে একটা জিনিস জানবেন, আপনার জন্মছক যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, দেখবেন অনেক সময় অনেক ধরনের অশুভ যোগ থাকে, যেগুলো সাপির দোষ, কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, কখনো কখনো সাধু সর্প যোগ, কখনো কখনো গ্রহণ দোষ, এগুলো আপনার জীবনকে হতাশার জায়গা নিয়ে যায়। কারণ আপনার এই যোগগুলো জানবেন জেনেটিক প্রবলেম, অর্থাৎ এটা আপনার পূর্ব জন্মের কোনো কর্মফল সেটাকে কানেক্টেড হচ্ছে। অনেক সময় আপনারা জানেন যে পিতৃদোষ বলা হয়, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা পিতৃদোষের সঙ্গে কানেকশন। অনেকে জন্মছকে দেখবেন যে শনি রাহু কানেকশন পেয়েছে, অনেকের জন্মছকে দেখবেন বিষ যোগ বা পিতৃদোষ, অর্থাৎ শনির সঙ্গে রবি কানেকশন পেয়ে গেছে। অনেকের সঙ্গে দেখবেন যে রবির সঙ্গে শুক্র কানেকশন পেয়ে গেছে। তাহলে এগুলো সাধারণত তাদের ভালো যে অ্যাক্টিভিটি, তাদের যে প্রতিভা, সেই প্রতিভাগুলোকে বিকশিত হতে দেয় না, বারংবার সেক্ষেত্রে কিন্তু তাদের বাধা তৈরি হয়। আর যে বাধা, যে অশুভ যোগ, যে হয়তো আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন, পূর্ব জন্মের যে কর্মফল আপনি ভোগ করছেন, সেটা আপনি স্বয়ং শিবের কাছে নির্দিষ্ট তিথিতে যদি আপনি তার প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তাহলে জানবেন যে সেখান থেকে আপনি বেরিয়ে এসে ভালো জায়গা পাবেনই পাবেন। কারণ আমি বারবার বলে থাকি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে সঠিক দিশার সঙ্গে সঠিক ক্রিয়ার মাধ্যমে আপনি তার প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। কারণ এই যে কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলায় বহু পাপ, অনেকে অনেক ধরনের কাজ করেছে, কিন্তু সেখানেও কিন্তু আপনি যদি সেই নিষ্ঠার সঙ্গে সেই নির্দিষ্ট যে স্নানের ডেটগুলো রয়েছে সেখানে গিয়েও যদি আপনি সেই নিষ্ঠার সঙ্গে স্নান করতে পারেন, তাহলেও কিন্তু আপনার অনেক অশুভত্ব জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, যে বিষয়, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই শিবের মহত্বই রয়েছে। তাই শিব পার্বতীর মিলন দিন, যেটা হচ্ছে শিবরাত্রির তিথি, এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। কারণ এই নির্দিষ্ট তিথিতে যেমন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, এবং এই নির্দিষ্ট তিথিতে শিব তার তাণ্ডব নৃত্য করেছিল, যেখানে সৃষ্টিকে বিনাশ হতে চলেছিল, এবং সেই নির্দিষ্ট তিথিতে শিবকে শান্ত করে শিবের কিন্তু তার সংসার জীবনে কিন্তু অতিবাহিত হতে হয়েছিল। সেই শিব এবং পার্বতী তাদের নির্দিষ্ট যে ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ সেটাকে বলা হয় শিব তার পার্বতী সে নিষ্ঠার সঙ্গে সে শিবকে কিন্তু পাওয়ার জন্য বিভিন্ন উপবাস, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন ভাবে অনেকের কাছ থেকে আশ্রয় নিয়ে, অনেকের হেল্প নিয়ে সে কিন্তু তার এই জায়গায় সে কিন্তু পেয়েছিল। কারণ তার নির্দিষ্ট লক্ষ্যটাই ছিল সে শিবের সঙ্গে সে শিবকে স্বামী হিসাবে গ্রহণ করবে। তাই এখানেও কিন্তু একটা নির্দিষ্ট কানেকশন, যেটা শিব পার্বতীর মিলন উৎসবও বলতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক জাতক জাতিকার জীবনের যে হতাশার জায়গা তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কারণ আপনার যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া যখন আপনার ক্ষেত্রে সাকসেস আসছে না, তখনই একটা জীবনের একটা মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। তাই আবার বলছি, শিব হচ্ছে অল্পতেই তুষ্ট হন, আপনারা জানেন। কারণ আমরা প্রত্যেক কিন্তু জায়গায় আমি দেখেছি, পুরাণে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য রয়েছে যে তিনি যেমন শ্মশানে বিরাজ করেন, শ্মশানচারী তিনি ধ্যানে মগ্ন থাকেন, তিনি তার নির্দিষ্ট যে ক্রিয়া রয়েছে, তিনি যখন যে কাজটা করেন বলেন, সেটা কিন্তু সে নিষ্ঠার সঙ্গে করেন। সেই জন্য বলা হচ্ছে, যে সকল ভক্ত রয়েছেন, যদি আপনি নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনি শিবের অভিষেক করতে পারেন, সে প্রত্যেক সোমবার হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ তিথি, সেই নির্দিষ্ট তিথিও মেনে যদি করতে পারেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। আর এই তিথিতে যদি আপনার ক্ষেত্রে অশুভ যোগগুলো থাকে, যে অশুভ যোগ আপনার ক্ষেত্রে আজকে হতাশার জায়গা নিয়ে আসছে, যে অশুভ যোগ আপনার ক্ষেত্রে আজকে সংসারে অশান্তি তৈরি করছে, যে অশুভ শক্তি, যে শত্রু দমন, যে শত্রু আপনাকে আজকে একদম ছাড়খাড় করে দিয়েছে, সেই শত্রুকে দমন করতে হলেও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগান। কারণ
আমি বারবার বলছি, সংসার সুখ শান্তি সমৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এই নির্দিষ্ট তিথি। কারণ এই নির্দিষ্ট তিথিতে আপনি শিবের যে পুজো করবেন সেটা কি দিয়ে পুজো করবেন এখানে, কারণ 4 প্রহরে পুজো হয়, 4টে প্রহর, সেই প্রহরগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের, আমি এর আগে আলোচনা করেছি কখন থেকে কোন সময় থেকে কোন সময়। তবুও জেনে রাখুন যে যারা শৈব ধর্মের রয়েছেন, শৈব সম্প্রদায়ের রয়েছেন, তারা এই নির্দিষ্ট তিথিটা ফেব্রুয়ারি মাসের 26 তারিখ বুধবার কিন্তু পালন করবেন। যারা গোস্বামী বা বৈষ্ণব ধর্মের রয়েছে, ধর্ম অবলম্বন করেন বা এই সম্প্রদায়ের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে পরের দিন অর্থাৎ তারা কিন্তু বৃহস্পতিবার এটা পালন করবেন। এবং এখানে কিন্তু যেটা বিশেষ করে 4 প্রহরে 4 বার পুজো হয় শিবের। প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু, 4 রকম কিন্তু দ্রব্যগুণ দিয়ে 4 বার 4 প্রহরে পুজো হয়। এবং প্রত্যেকটা প্রহরে কিন্তু নতুন করে আবার শিবকে অভিষেক করা হয়, আবার ওই নতুন ওই দ্রব্য বস্তু দিয়ে। এবং 4টে প্রহরে 4 রকমের মন্ত্র রয়েছে। এবং যারা 4 প্রহরে পুজো করতে পারবেন না, তারা একবারই পুজো করবেন এবং সেটা নিষ্ঠার সঙ্গে নির্দিষ্ট সময় মেনে, সন্ধ্যাবেলা অনেকে করে বা অনেকে দুপুরের পর নির্দিষ্ট সময়ে করেন, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম সন্ধ্যার পর থেকে পুজো করা। এবং সেখানে দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃত সমৃদ্ধ কোনো পাত্রে নিতে হবে এবং সেই পাত্রটা অবশ্যই কাঁসার বা পিতলের হতে হবে, তামার পাত্রে অবশ্যই না। এবং সেখানে সঙ্গে অল্প পরিমাণে যদি শত্রু থাকে তাহলে অবশ্যই কালো তিল দিয়ে শিবের অভিষেক করবেন। এবং শিবের অভিষেক করার সময় যে নিখুঁত বেলপাতা দেবেন, 3টে ফলকযুক্ত একটা করে বেলপাতা হয় এবং প্রত্যেকটা পাতাতে নিচের দিকে অবশ্যই চন্দন, সাদা চন্দন মাখিয়ে দেবেন। যদি আপনার মনস্কামনা থাকে তাহলে ওই বেলপাতার মধ্যে যেটা মাঝের যে বেলপাতা থাকবে সেই বেলপাতার মাঝে আপনি লিখে দেবেন, দিয়ে শিবলিঙ্গের উপর দিয়ে তারপরে শিবের অভিষেক করবেন ওই দ্রব্যগুণ দিয়ে। তাতে আপনি আপনার মনস্কামনা আপনি পূরণ করতে পারেন। আর অশুভ সমস্যা যেটা বিগত দিনে বহু ঘুরছেন, বহু সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, দিনের পর দিন আপনি যেন জড়িয়ে যাচ্ছেন, বেরোতে পারবেন কিনা বুঝতে পারছেন না। সেটা অর্থ হতে পারে, সাংসারিক অশান্তি হতে পারে, বা কোনো রকমের কর্মক্ষেত্র হতে পারে, কোনো শত্রুর দ্বারা হতে পারে, বা আপনার যে লাইফ পার্টনার দেখা হলো সে অন্য সঙ্গে মিশে গিয়ে তার অভ্যাসগত জায়গার থেকে পরিবর্তন আনতে পারছেন না, বা কোনো নেশায় আসক্ত হয়ে গিয়ে কোনো জাতক জাতিকা জীবনে তার সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেই অর্থ বলুন চারিদিক দিয়ে সে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই রকম জায়গা যদি থাকে তাহলে জানবেন যে এই তিথিতে সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে যদি কাজ করে দেয়া যায় এবং তার প্রতিকার প্রতিবিধান দেয়া যায়, তাহলে সেই সকল জাতক কিন্তু অবশ্যই ভালো জায়গায় বেরিয়ে আসতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে আবার বলি যে এই নির্দিষ্ট তিথিতে শিবের সব থেকে প্রিয় ফুল আকন্দ ফুল, কলকে ফুল অবশ্যই শিবলিঙ্গে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে শিবের যে ফল, অর্থাৎ এটাও কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে, আমি বিগত দিনে আলোচনা করেছিলাম, যেটা শ্রীফল, বেল বলেন আপনারা, বেল ফল যেটা বলেন, তাই ওই শ্রীফল শিবেরকে অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। শ্রীফল কিন্তু এই নির্দিষ্ট দিনের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, তাই শ্রীফল কিন্তু অবশ্যই শিবলিঙ্গে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যাদের মানসিক বিভিন্ন সমস্যা রয়েছেন তাদের জন্য বলবো যে নীল রঙের অপরাজিতা ফুল, যেটা নীলকণ্ঠ ফুল বলেন, সেই নীলকণ্ঠ ফুলের মালা বা ফুল অবশ্যই শিবলিঙ্গের ওপর দেবেন, দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। যাদের শনির 7.5 চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা জায়গা এবং তাদের কিছুটা রিলিফ পাওয়ার একটা জায়গা। তাই আমি আবার বলছি, শিব কিন্তু অতি অল্পতেই তুষ্ট হন, কিন্তু আপনাকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। নিষ্ঠা সঙ্গে আপনি যত ভালোভাবে পালন করতে পারবেন, নিষ্ঠা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা নিয়ে যদি আপনি এই পালন করতে পারেন এই নির্দিষ্ট তিথি, আপনি ফল অবশ্যই পাবেন। আর তার সঙ্গে সঙ্গে নেশা করা যাবে না এই নির্দিষ্ট তিথিতে। এবং আর আহারের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে আপনাকে আহার করতে হবে। এবং এই নির্দিষ্ট দিনে কোনো রকমের খারাপ মুখ দিয়ে কোনো খারাপ
কিন্তু উচ্চারণ আপনি করতে পারবেন না, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। আমি আপনাকে সৎ থাকতে হবে, অনেস্টলি যে কাজই করুন না কেন অনেস্টলি করতে হবে। মানুষকে কোনোভাবে প্রতারিত করতে পারবেন না এই নির্দিষ্ট দিন। আপনি যদি প্রতারিত করেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আপনিও কিন্তু সমস্যায় পড়বেন। সেই জন্য এই নির্দিষ্ট তিথি একটা এমনই একটা তিথি যে তিথিতে আপনি আপনার জীবনের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, যে মুখী রুদ্রাক্ষই হোক, সে আপনার 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং প্রত্যেকটা রুদ্রাক্ষের আলাদা আলাদা গুণ রয়েছে। তাই রুদ্রাক্ষ ধারণের একটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এই নির্দিষ্ট তিথিতে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে আমি বিগত কয়েকদিন আগে প্রয়াগরাজে গেছিলাম এবং সেখানে আপনি আমার গুরুদেবের যে আশ্রম, সেই আশ্রমে গিয়ে সেখান থেকে আমার গুরুদেবের কাছ থেকে আমি রুদ্রাক্ষ নিয়ে এসেছি, 6 মুখী রুদ্রাক্ষ। তার আশীর্বাদ প্রাপ্ত সেই রুদ্রাক্ষ আমি যারা চেম্বারে ভিজিট করতে আসছেন প্রত্যেককে একটা করে কিন্তু মানে একদম বিনামূল্যে এটা উপহার হিসাবে আমি দিচ্ছি, কারণ এটা আমার সম্পূর্ণভাবে আমার গুরুদেবের ইচ্ছার অনুযায়ী। সেই জন্য যারা চেম্বারে ভিজিট করবেন অবশ্যই একটা করে রুদ্রাক্ষ, 6 মুখী রুদ্রাক্ষ নিয়ে নেবেন। কারণ 6 মুখী রুদ্রাক্ষ আপনার ক্ষেত্রে সংসারের উন্নতি করে, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি করে। 6 মুখী রুদ্রাক্ষ, 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কোনো আপনার সন্তানের যদি কোনো রকমের খুব খারাপ ব্যবহার হয়, সন্তান দেখা গেল পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, সন্তান দেখা গেল যে বদ অভ্যাস তৈরি করে, তাহলে কিন্তু 6 মুখী রুদ্রাক্ষ ধারণে তাদের অনেক সুফল পাবে। তাই যাই হোক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর প্রত্যেক রবিবার করে আমার চেম্বার রয়েছে, কিন্তু কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত, নিজ গৃহমন্দিরে চেম্বার চলে 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া রবিবার পাবেন। সোমবার ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুর পাবেন ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বার রয়েছে। আর কিন্তু আপনারা মঙ্গলবার করে কালীঘাট লেক মল অর্থাৎ লেক মার্কেট যেটা রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্যচক্র চেম্বার রয়েছে, সেখানেও সন্ধ্যাবেলা পাবেন। আর বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে পাবেন এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, হাওড়া ময়দানে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত বিকালবেলা। আর কৃষ্ণনগর বৃহস্পতিবার পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। এবং পরের দিন শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা হাতিবাগানে চেম্বারে পাবেন। এছাড়াও শনিবার এবং কিন্তু আপনারা বুধবার অর্থাৎ এই আগামী বুধবার 19 তারিখ, আগামী বুধবার 19 তারিখে রয়েছে কিন্তু মেচেদা চেম্বার, সেখানে 12টা থেকে 2টো পর্যন্ত পাবেন। আর আগামী শনিবার 22 তারিখ 22শে ফেব্রুয়ারি আপনারা পাবেন কিন্তু বর্ধমানের চেম্বার, সেখানেও কিন্তু 12টা থেকে 2টো পর্যন্ত চেম্বার চলবে। আর তার সঙ্গে সঙ্গে আগামী 1 তারিখে পাবেন কিন্তু বহরমপুরে চেম্বার শনিবার রয়েছে, সেখানে পাবেন। কিন্তু প্রত্যেকটার চেম্বার আমি আবার বলছি, যদি মনে করেন যে এই যে শিবরাত্রির তিথিতে আপনারা বিভিন্ন আপনাদের সমস্যা রয়েছে, তার জন্য প্রতিকার প্রতিবিধান করবেন, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং যারা চেম্বারে পাচ্ছেন না এই মুহূর্তে, যেমন বহরমপুরে চেম্বারে যারা পাচ্ছেন না তারা কৃষ্ণনগর চলে আসতে পারেন, কৃষ্ণনগরে পেয়ে যাবেন। আর না হলে অনলাইন কনসালটেন্সি আপনি আর্জেন্টভাবে করিয়ে নিতে পারেন এবং তারপরে তার প্রতিকার প্রতিবিধান যেটা হয় সেটা আপনি নিতে পারেন। যাই হোক, বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে। কারণ আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে সঠিক তার কাজ করতে হবে, সঠিক তার প্রতিকার প্রতিবিধান দিতে হবে, সঠিক তার গাইডলাইন দিতে হবে। তাহলেই কিন্তু সেই সকল মানুষ তাদের নির্দিষ্ট যে দিশা সেগুলো ফিরে পাবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, একদম সময় শেষের দিকে। সকলে খুব ভালো থাকবেন। আর আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে শিবরাত্রি তিথি, এটাকে খুব নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং এই তিথিটাকে আপনার সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য যে নির্দিষ্ট ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো করার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।
তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।